মুঘল আমলে কেন সুলতানি আমলের সাথে মৌলিক পার্থক্যটা কি? দুইটাই তো মুসলমানি আমল। মুসলমানরা এখানে আসার আগেই বাংলা বিশ্ব বাণিজ্যের অন্যতম একটা কেন্দ্র ছিল, এটা খুবই সত্যি কথা। এবং সেন আমলে, পাল আমলে পূর্ব বাংলায় যে স্বাধীন রাজ্যগুলো ছিল তারা যুক্ত ছিল চীনের সাথে কিংবা অন্যান্য নানান অঞ্চলের সাথে, সেটার কথা এটা নিজেও বলেছেন। এই আলোচনাগুলো আসলে বারবার হওয়া দরকার। কোন কোন বিবেচনায় বাংলা কেন্দ্র ছিল, কোন কোন বিবেচনায় বাংলা সীমান্ত ছিল। অরূপরাহি তার সাথে চিন্তক শব্দটার প্রয়োগ নিয়ে সলিম ভাই আলোচনা করেছেন। আমার মনে হয় আমি এই বিষয়ে ছোট্ট একটা নোকতা দিয়ে রাখি। আমার কিন্তু শব্দটা পছন্দ হয়েছে। প্রমথ চৌধুরী তিনি বলতেছেন বাংলা এবং সংস্কৃত ব্যাকরণ মতে সাহিত্যিক শব্দটা ভুল, আর ভাষাভাষী শব্দটা শুনিলে হাসাহাসি করিতে ইচ্ছা করে। কিন্তু আমি নিশ্চিত যে আপনারা সাহিত্যিক শব্দটা সকলেই বহুবার ব্যবহার করছেন এবং ভাষাভাষী শুনলে আপনারা কেউ হাসেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা আলোচনা করছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ একটা বিশেষ কারণে, যে এই বইটিকে তারা সম্মান দেখিয়েছেন, এটা বিশেষভাবে আনন্দের। এবং এই যে প্রশ্ন আসলো, অনেক রকম আলোচনা সমালোচনা পর্যালোচনা হচ্ছে, এটার মধ্য দিয়ে নিশ্চিতভাবেই আমাদের দেশের ইতিহাস চর্চা এগিয়ে যাবে। আমি কি বলা যায় এটাকে, সব আলোচনা শুরুর আগে একটা মজার কথা বলি, শুরু করি যে এই যে শব্দ বিষয়ে আমি হয়তো একটুখানি উদার, এবং আমার বাংলা একটু অনেক সময় যেটা হয় যে একটু ছাড় দেওয়া বাংলা, যাকে বলা যায় আমি চেষ্টা করি নতুন শব্দ নিতে বা সাবলীল গদ্য রাখার জন্য। সব ক্ষেত্রে এই বইয়ের বেলায় সেটা সম্ভব হয় নাই। এবং যারা বইটা ইতিমধ্যে কিনেছেন তাদেরকে আমি বলি যে এইটাতে আসলে আমি নিজে ইতিমধ্যে এত সম্পাদনা করেছি যে পরের সংস্করণে হয়তো দেখা যাবে যে এর ভাষা আরো এক দফা বিশাল পরিবর্তন হয়েছে। এটা বললাম এই কারণে যে আমি জানি না এই ইনস্টিটিউটের পক্ষ থেকে এই অরূপরাহি তার সাথে চিন্তক শব্দটার প্রয়োগ নিয়ে সলিম ভাই আলোচনা করেছেন। আমার মনে হয় যে আমি এই বিষয়ে ছোট্ট একটা নোকতা দিয়ে রাখি। আমার কিন্তু শব্দটা পছন্দ হয়েছে একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে যে শব্দ মানে খেলোয়াড় শুধু খেলক হবে না, খেলক হতে পারে না, সেটা বাংলা ভাষার বিশেষ ধ্বনিতত্ত্ব নির্ধারণ করে দেয়। এটা সবসময় আপনি নিচ্ছেন হয়তো সংস্কৃত থেকে, কিন্তু এই যে টেবিলের সাথে এর যুক্ত করেন, এটা আপনার বাংলা ভাষার অভ্যাস বা চলন অনুযায়ী হয়। এটা নিয়ে একটা খুব বিখ্যাত উদাহরণ আছে, সেই উদাহরণটা বরং দেই। এটা আমার ধারণা যে ভাষা নিয়ে যারা আগ্রহী তাদের খুব কাজে লাগবে। প্রমথ চৌধুরী উনি একবার খুব রেগে গেলেন কারণ তার কাছে একটা পত্রিকা আসছে, সেই পত্রিকাতে দুইটা শব্দের ব্যবহার তার খুব অপছন্দ হয়েছে। এবং আমি জানি যে আপনাদের মধ্যে কারো হার্টের সমস্যা থাকলে এখনই সামনে নেবেন, কারণ ওটা শুনলে আপনারা চমকে যেতে পারেন। উনি লিখতেছেন যে এই পত্রিকাটাতে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে সাহিত্যিক। তো বলতেছেন এইসব অজ্ঞ লেখকদের ধারণা যে সংস্কৃত ওই সাহিত্য শব্দের উপরে বলাৎকার করলে সেটা নতুন শব্দ তৈরি করবে, সাহিত্যের সাথে স্নেক যুক্ত করে এটা সাহিত্যিক করছে। তারপর উনি ঘোষণা করছেন, প্রমথ চৌধুরী কিন্তু দেশের লোক না, বাংলা ভাষার আধুনিকায়নে চলিত বাংলার আজকের চেহারা দেওয়াতে একটা বিরাট ভূমিকা তার আছে। তিনি বলতেছেন যে বাংলা এবং সংস্কৃত ব্যাকরণ মতে সাহিত্যিক শব্দটা ভুল। আর তারপরে দু একটা বাক্য পরে তার বাক্যটা হচ্ছে এরকম, আর ভাষাভাষী শব্দটা শুনিলে হাসাহাসি করিতে ইচ্ছা করে। কিন্তু আমি নিশ্চিত যে আপনারা সাহিত্যিক শব্দটা সকলেই বহুবার ব্যবহার করছেন এবং ভাষাভাষী শুনলে আপনারা কেউ হাসেন না। কারণ এই যে ভাষা এবং সাহিত্য দুইটা শব্দকেই বাংলা ভাষা সংস্কৃত থেকে আসুক, বাংলা ভাষা তার নিজের মতো করে আত্মীকরণ করেছে এবং এইটার যে রূপান্তরগুলো ঘটবে সেটা বাংলার নিয়ম অনুযায়ী, বাংলায় কোনটা শুনতে ভালো লাগে সেইটা অনুযায়ী ঘটবে। সেইটা আর আরবির নিয়মে, ফার্সির নিয়মে, সংস্কৃতের নিয়ম হবে না। এটা পৃথিবীর সব ভাষার বৈশিষ্ট্য। এবং এই কারণে চিন্তাবিদ শব্দটাও শুনতে যেমন ভালো লাগে, ওই একই কারণে আমার এই চিন্তক শব্দটা অপছন্দ হয় নাই। ফলে ওনাদের এই যে সাম্প্রতিকভাবে চালু, সলিম ভাই এসছেন সেজন্য আমি জাস্ট আরেকবার বলি যে প্রমথ চৌধুরীর ব্যাপক আপত্তি ছিল সাহিত্যিক শব্দটা নিয়ে। তিনি বলতেন যে এই যে সংস্কৃত শব্দের উপর বলাৎকার করে সাহিত্য শব্দকে সাহিত্যিক করা হচ্ছে, এটা সংস্কৃত ব্যাকরণ নিয়মে অশুদ্ধ। কিন্তু প্রমথ চৌধুরী বলছেন যে এটা শুনলে তার খুব রাগ লাগছে, কারণ হচ্ছে যেটা ঠিক শব্দ না, দুইটার অশুদ্ধ। আর ভাষাভাষী শব্দটা শুনে তিনি আরো বিরক্ত, যেটা হাসাহাসি করতে ইচ্ছা করে। তো আমার মনে হয় যেটা বাংলা শব্দের রীতি অনুযায়ী, এটা বাংলা ধ্বনিতত্ত্ব অনুযায়ী এটা এত শক্তিশালী হয়েছে যে পরবর্তীতে সকল সাহিত্যিকই এই দুটো শব্দই ব্যবহার করেন। তো যাই হোক, এবার আমরা মূল জায়গাতে আসি যে এই যে আলোচনাগুলো সকলেই করেছেন, অরূপরাহি, তাহমিদ আল জামি এবং সলিমুল্লাহ খান,
এই আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই বইটাকে আসলে সবসময় এই প্রশ্নগুলোর মুখোমুখি দিয়ে যেতে হয়েছে। আমি অল্প কিছু আলোচনা আজকে করব, কারণ হলো যে আমার ধারণা যে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আরো দীর্ঘ ভাবার দরকার আছে এবং এই বিষয়ে শেষ কথা বলার আমি কেউ না। এবং লেখক তার নতুন যে ভূমিকা লিখেছেন সেটা আশা করি পরের সংস্করণে যাবে, সেখানেও তিনি একই কথা বলেছেন যে প্রত্যেকটা বইয়ের একটা জীবন থাকে, সেই জীবনে একটা সমাপ্তিও ঘটতে পারে, কারণ নতুন গবেষণা নতুন চিন্তা আসে। আমি সংক্ষেপে কয়েকটা বিষয়ে আলোচনা করি যেটা হয়তো আপনাদেরকে কি বলে এটা, আমি এই বিষয়ে বলছি যেটা কোনো মীমাংসা দিচ্ছি না, কিন্তু হয়তো লেখককে আমি যেটুকুন বুঝেছি তার দিক থেকে কিছুটা ব্যাখ্যা সেটা সুযোগ করতে পারে। যেমন বাংলা সীমান্ত কিনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার ধারণা যে সলিম ভাই এটা খুব যথাযথভাবে এই প্রশ্নটা করেছেন, কারণ বাংলা তো সত্যি আসলে সীমান্ত ছিল না। মুসলমানরা এখানে আসার আগেই বাংলা বিশ্ব বাণিজ্যের অন্যতম একটা কেন্দ্র ছিল, এটা খুবই সত্যি কথা। এবং সেন আমলে, পাল আমলে পূর্ব বাংলায় যে স্বাধীন রাজ্যগুলো ছিল তারা বিপুল পরিমাণে বাণিজ্য যুক্ত ছিল চীনের সাথে কিংবা অন্যান্য নানান অঞ্চলের সাথে, সেটার কথা ইটন নিজেও বলেছেন। কিন্তু জগতে যে জায়গাটা কোনো বা অধিকাংশ বিবেচনায় কেন্দ্র, কারো কারো বিবেচনায় সেটা কিন্তু প্রান্ত হতে পারে, এটা আমি একটা সম্ভাবনা আকারে বলছি। কারণ এই বইয়ের মধ্যে একটা গল্প আছে, গল্পটা হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজের। আপনারা হয়তো অনেকে তার নাম শুনেছেন। 1213 থেকে 27 বাংলার সুলতান ছিলেন। গিয়াসউদ্দিন ইওয়াজ তিনি হচ্ছেন আসলে আফগানিস্তানের লোক। তাকে দুই দরবেশকে তিনি একদিন রাস্তায় পেয়ে খাওয়ান এবং সেই দরবেশ খুশি হয়ে তাদেরকে বলেন যে এই যে এত অসাধারণ মহানুভব একটা মানুষ যে নিজের দরিদ্র থাকার পরও আমাদের এই দুই দরবেশকে খাওয়াচ্ছে, তাকে তো পুরস্কার দিতে হবে। তারপরে তারা তাকে বলছেন তুমি হিন্দুস্তান যাত্রা করো, কেননা ইসলাম ধর্মের শেষ সীমানায় যে স্থান সেটি আমরা তোমার উপর ন্যস্ত করেছি। এই যে শেষ সীমা বলছেন ওই দরবেশরা, গিয়াসউদ্দিন ইওয়াজের জীবনীর মধ্যে এই কথাটা আছে। এটা হচ্ছে পৃথিবীর কারো কারো চিন্তায় আসলে বাংলা পৃথিবীর শেষ প্রান্ত হতেও পারে এবং সেটা একটা সীমান্ত প্রদেশ থাকতেও পারে। এটা আমি একটা সম্ভাবনা আকারে বলছি, আমি এটা নিশ্চয়তা দিয়ে বলছি না, কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু থাকে। ফলে আমি প্রস্তাব করবো যে এটা নিয়ে আমরা আরো ভাবি এবং এই আলোচনাগুলো আসলে বারবার হওয়া দরকার। কোন কোন বিবেচনায় বাংলা কেন্দ্র ছিল, কোন কোন বিবেচনায় বাংলা সীমান্ত ছিল। এবং এই নতুন ভূমিকাটাতেই ইটন আলোচনা করেছেন যে আমরা যে এই যে সীমান্ত হিসেবে বাংলার আলোচনাটা করছি, সেই সীমান্তটা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে ওই যে সাদাদের সভ্যতা বিস্তারী কাজ, এটার সাথে এটা এক না। কারণ তিনি বলছেন যে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের ওই আলোচনায় একদল লোকে ধ্বংস করা হচ্ছে এবং সেইখানে একটা ইউরোপের উপনিবেশ হচ্ছে। বাংলায় এরকম কিছু ঘটছে না, বাংলায় বরং ওই যে স্থানীয় মানুষরা তারাই একটা নতুন সভ্যতা এবং সমাজ গড়ে তুলছে। তো ওই অর্থে তিনি এটাকে সীমান্ত বলছেন এবং এই সীমান্তের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সীমান্তের চিন্তা থেকে পৃথক। এটা হচ্ছে ইটনের প্রস্তাব। আরেকটা প্রসঙ্গ আলোচনা হওয়া দরকার, সেটা হচ্ছে যে এই যে দলিলের কথা হচ্ছে, যে অল্প কিছু দলিলের উপর ভিত্তি করে এই বাংলার ইসলামীকরণের তত্ত্বটা দাঁড়াচ্ছে কিনা, এটা কি আসলে খুব পাতলা বরফের উপর দাঁড়ানো একটা তত্ত্ব কিনা, এটা কিন্তু খুব জরুরি এবং ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এটা দিয়ে কোনো নিশ্চিত কথা বলতে পারবো না। ইটন যা বলেছেন সেটার ব্যাখ্যা যদি আমি করতে চাই তাহলে সেটা দাঁড়াবে যে এই দলিলের সংখ্যাটা আসলে খুব কম না। এটা ধরেন চট্টগ্রামে প্রায় 150টা দলিল, সিলেটে প্রায় 530টা দলিল, 528টা দলিল, সব তার মানে এই দুইটা জেলাতেই আমরা পাচ্ছি প্রায় 650 দলিল। দলিলের সংখ্যা কম না এবং এটাতে প্রায় কয়েক লাখ একর জমির কথা বলা হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই দলিলগুলো একটা বিশেষ কারণে টিকে গেছিল। মানে ইটন বলছে যে দলিলগুলো আমরা টিকে পাচ্ছি সেগুলো হচ্ছে এইটা, কারণ ইংরেজরা একটা সুচতুর কাজ করছিল যে তারা মুসলমানদের কিংবা পুরনো জমিদারদের যে জমিগুলো লাখেরাত ছিল, যেগুলোতে কর দিতে হতো না, সেগুলো আত্মসাৎ করার নানান প্রক্রিয়া শুরু করে। সেই লাখেরাজ ভূমি আত্মসাৎ করার প্রক্রিয়াতে যে দলিলগুলো টিকে ছিল শুধুমাত্র সেগুলো নিয়ে তারা যাচাই বাছাই শুরু করে। ওই যাচাই বাছাইয়ের কারণে চট্টগ্রাম এবং সিলেটের
জেলা প্রশাসকের এখন যে অফিস, সেই অফিসে এই দলিলগুলো রয়ে যায়। কানুন দায়িমের নথি না দায়মি কানুন নথি, দায়মি মানে যেটা বোধহয় তাহমিদ আল জামি একদিন আমাকে বলেছেন যে স্থায়ী জিনিসটা, বা তো সেই নথি নামে যে ওই মামলার কারণে যে দলিলগুলো আসলে টিকে গেছে সেগুলো নিয়ে এটা আলোচনা করছেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে তার মানে এটা ঠিক অল্প কিছু নথিপত্রের উপর দাঁড়ায় নেই দুইটা জেলাতেই। বাকি জেলাগুলোর সমস্যাটা কি হয়েছে, পূর্ববঙ্গের বাকি জেলাগুলো যে এই সরকারি কার্যালয়গুলো সেগুলো আসলে নিচু জায়গায় অবস্থিত, বর্ষাকালে সেই দলিলগুলো টেকে নেই। মানে মোঘল আমলের দলিলপত্র আমরা বরিশাল বিভাগে কি রংপুর বিভাগে পাইনি, এটা হচ্ছে ইটনের বক্তব্য। কিন্তু চট্টগ্রাম সিলেটে এটা টিলার উপর অবস্থিত হওয়াতে শুষ্ক জায়গা, ফলে এই দলিলগুলো টিকে গিয়েছে। এবং শুধু এই দলিলগুলো চিহ্নিত করে আমরা এই পরিমাণে জমির বন্দোবস্তের একটা চিত্র পাচ্ছি। এবং একই সাথে কি পাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ যে যেটা জামি বলেছেন, আমি ওই বিষয়ে একটু আলোচনা করি, যেটা কেন সুলতানি আমলে ঘটে নাই বলে দাবি করছেন এবং কেন মুঘল আমলে ঘটেছে। অনেকগুলো নিদর্শন থেকে সেটা বোঝা যায়। একটা বিষয় হচ্ছে এটা, মানে আমি কিন্তু এগুলোর বিষয়ে নিশ্চিত না, আমি এই বইটা থেকে যা জেনেছি, কিংবা আবু মোহাম্মদ হাবিবুল্লাহর বই, কিংবা এই যে মমতাজুর রহমান তরফদারের বই, তাদের বইগুলো থেকে যা জেনেছি সেটা থেকে আমি বইটার পক্ষে কিছু কথা জাস্ট বলছি। যে সুলতানি আমলে বাংলার রফতানি পণ্য ছিল প্রধানত বস্ত্র। মুঘল আমলে একটা নতুন পণ্য এটার সাথে যুক্ত হলো, সেটা হচ্ছে ধান। কিছু একটা নতুন ঘটেছে যে কারণে ধান প্রধান রফতানি পণ্য হিসাবে বস্ত্রের সাথে যুক্ত হচ্ছে, এটা আগে ছিল না। তাহলে কি ঘটলো, এইটা একটা কিন্তু প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে এটা যে মুঘল আমলে খুব দ্রুত দেখা গেল যে পূর্ব বাংলায় সুলতানি আমলের চাইতে, মানে মুঘলরা সুলতানি আমলের সকল কাগজপত্র তারা নিজেদের আয়ত্ত নিয়েছিল এবং সেই কাগজপত্রের উপরে তারা করের মাত্রা তৈরি করত। খুব দ্রুত দেখা গেল যে পূর্ব বাংলার সকল জায়গাতে খাজনার পরিমাণ ক্রমাগত বাড়ছে। আপনারা আবার ভাববেন না যে মুঘলরা নির্যাতক আকারে খাজনা নিত, তা না। খাজনার পরিমাণটা নির্দিষ্ট, যে ফসলের অত ভাগ তুমি খাজনা আকারে দিবা। তারপর খাজনার পরিমাণ কেন বাড়ছে? বাড়ছে কারণ হলো, মানে এটা যদি 60 ভাগ বাড়ে, এটা যদি 50 ভাগ বাড়ে, কোনো কোনো জায়গায় এটা 150 ভাগের কাছাকাছি বাড়ছে। এটি ইটনের বইয়ে শিরিন মুসাভিকে উদ্ধৃত করে ইটন দেখাচ্ছেন যে খাজনার পরিমাণটা বাড়ছে। বাড়ছে কারণ হলো যে এইখানে নতুন করে ধানের আবাদ হচ্ছে, ফলে ধানের উৎপাদন হচ্ছে এবং এই ধানের উৎপাদনের সাথে সাথে করে খাজনার পরিমাণটা বাড়ছে। যদি খাজনার পরিমাণটা না বাড়তো তাহলে আমরা বলতে পারতাম যে এটা পুরনো যা ছিল তাই আছে, মুঘলরা শুধু দখল করেছে। যদি খাজনার পরিমাণটা বাড়ে তাহলে আমাদের বলতে হবে যে, আমাকে বলবেন যে কখন আসলে থামা উচিত, কারণ হচ্ছে যে মানে এইটা নিয়ে আমার ধারণা যে আজকের আলোচকটা সকলেই কয়েক ঘন্টা করে কথা বলতে পারবেন, ফলে একটা ভদ্রস্থ সময় হলে আমাকে বলবেন। খাজনার পরিমাণটা যে বাড়ছে এটা থেকে বোঝা যাচ্ছে যে মুঘল আমলে কিছু একটা পরিবর্তন ঘটেছে। এরপরে আমি আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে মুঘল আমলে কেন সুলতানি আমলের সাথে মৌলিক পার্থক্যটা কি? দুইটাই তো মুসলমানি আমল। এইখানে ইটনের একটা অদ্ভুত বক্তব্য আছে, সেটা আমার ধারণা যে এটা আসলে খুব কাজেও লাগতে পারে। এবং এইটার সাথে এই যে এইখান থেকে আবু মোহাম্মদ হবিবুল্লাহর তত্ত্বের সাথে ওনার নামের উচ্চারণ, আর আমি সলিম ভাইয়ের একটা আলোচনা থেকে জেনেছি যে নামের লেখার উচ্চারণ আলাদা, সে কারণে আমি এটা নিয়ে একটুখানি দুইটা চিন্তা একসাথে ইয়ে করে বলে একটা ইয়ে তৈরি হয়, বোধহয় যাকে বলা হচ্ছে ফার্মলিং হয়। তো আবু মোহাম্মদ হাবিবুল্লাহ ওনার একটা ইয়ে ছিল যে সুলতানি আমলের অবক্ষয় বা পতনের কারণ, যে কারণে তারা মুঘলদের কাছে হেরে গিয়েছিল, সেটার হচ্ছে আরব বাণিজ্যকে দখল করেছে পর্তুগিজরা। এটা কিন্তু তত্ত্ব হিসেবে খুবই শক্তিশালী এবং খুব গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে আমাদের আসলেই অসাধারণ সব কাজ হওয়া দরকার। এখনকার দিনে নতুন নতুন যে তত্ত্ব, নতুন নতুন যে ধারণা এবং প্রমাণাদি আমরা পেয়েছি, সেটার সাপেক্ষে এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের দেশে যে এই আলোচনা করার সুযোগটা খুব কম থাকে। আবু মোহাম্মদ হাবিবুল্লাহর যে স্মারক গ্রন্থ, সেটাতে মমতাজুর রহমান তরফদারের একটা দারুণ প্রবন্ধ আছে। ওই প্রবন্ধে ওইটার উচ্চারণটা আমার অনুবাদে আর ওইখানে অনুবাদে নামের মধ্যে একটা ইয়ে আছে, কারণ হচ্ছে আমি টম পিরেস করেছি, উনি তোমে পিরেস করেছেন। আমার ধারণা যে উনি শুদ্ধ পর্তুগিজ উচ্চারণ, তো ফলে আমি ইন্টারনেট দেখে
ইউটিউব দেখেন উত্তরণটা করেছি। আমার ধারণা যে উনি হয়তো আরো মানে মমতাজুর রহমান তরফদার উপরে আমি আরো বেশি ভরসা রাখছি। তিনি যেটা বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই পিরেস 1200 পিরেস কোন সময়কার লোক, পিরেস সুলতানি আমলের 1213 থেকে 27, না 1213 না, উনি হচ্ছেন যে 1512 থেকে 1515 এই সময় তার বইটা লিখেছেন, সেই সুমা ওরিয়েন্টাল। এইখানে পিরেস যেটা বলেছেন যেটা হচ্ছে যে বাংলার সুলতান অত্যন্ত শক্তিশালী, আশেপাশে সবগুলো রাজ্য তার উপনিবেশ বা করদ রাজ্য। তিনি আরাকানের রাজাকে হারান, তিনি আসামের রাজাকে পরাজিত করেন, তিনি কুচবিহারের রাজাকে পরাজিত করেন, ত্রিপুরার রাজা তাকে খাজনা দেয়, প্রত্যেকেই তার সাথে শত্রুতা করে, কিন্তু কেউ সুলতানের সাথে পারে না। খেয়াল করেন, এই তমিক পিরেস হচ্ছেন পর্তুগিজ বাণিজ্য প্রতিনিধি। তিনি এখনকার ইন্দোনেশিয়া এলাকায় বহু বছর কাটিয়েছেন এবং তার এই বইটা অনেক বছর অজ্ঞাত ছিল, বহু পরে প্রকাশিত হয় এবং ওইটা দেখে বাংলাদেশের প্রথম ইনি মানে এই যে মমতাজুর রহমান তরফদার এই তাকে নিয়ে লেখেন। পিরেস এখানে একটা গুরুত্বপূর্ণ বলছেন যে মোগল সুলতান, তখন সুলতানরা মানে দিল্লির সুলতানরা বাংলার সুলতানকে পরাজিত করার অনেক চেষ্টা করেছে, পারেনি, কারণ বাংলার সাথে তার কোনো জলপথ নাই।